আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদিকে গুলি করা হয়েছে। আজ থেকে প্রায় 2 সপ্তাহ হয়ে গেল। এখনো পর্যন্ত সরকার কিংবা আইনশৃঙ্খলা বাহিনী মূল আসামিদের মধ্যে কাউকে গ্রেপ্তার করতে পারল না। খুবই আফসোসের বিষয়। সরকার, গোয়েন্দা সংস্থা কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেউ জানে না মূল আসামিরা কোথায় লুকিয়ে রয়েছেন। এদিকে প্রবাসী সাংবাদিক কনক সরোয়ার তিনি ফেসবুকের এক পোস্টে দাবি করেছেন তারা ভারতে পালিয়ে গিয়েছেন। সেটির সত্যতাও এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সরকারের গোয়েন্দা সংস্থা কেউই। এরই মধ্যে হাদি হত্যার বিচারের দাবিতে রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চ। আজকে সকাল থেকেই তারা শাহবাগে অবস্থান করেছে। যদি পরিস্থিতির অবনতি হয় তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওর কর্মসূচিতেও তারা যাবেন বলে এ ধরনের একটি বক্তব্য দিয়েছেন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। প্রিয় দর্শক, কখন উসমান হাদিকে গ্রেপ্তার করা হবে কিংবা গ্রেপ্তার করা হলেও তারা তাদেরকে কিভাবে গ্রেপ্তার করা হবে, কোথায় রয়েছেন, আজকে আমি সে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চ। পরিস্থিতি খারাপ করা হলে যমুনা ঘেরাও করতে তারা বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী হাদি হত্যার বিচারের দাবিতে আজ শুক্রবার জুমার নামাজের পর শাহবাগে অবরোধ করে বিক্ষুব্ধ কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ। বিক্ষোভ ও কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ। সেখানে বিকেলে এই ঘোষণা দেন সংগঠনের কর্মীরা। এই কর্মসূচিতে যোগ দিয়েছে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। তারা অবরোধ চালতে থাকায় শাহবাগের আশেপাশের রাস্তায় যানজট তৈরি হয়েছে। আজকের কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, যতক্ষণ পর্যন্ত শহীদ হাদি হত্যার পিছনে যারা জড়িত, যারা পরিকল্পনাকারী, হত্যাকারী ও তাদের সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আমাদের আর ঘরে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আজকে শাহবাগ অবরোধ করেছি, আগামীকাল ও করা হবে। সারা বাংলাদেশ থেকে জনতা আসছে। প্রয়োজনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও করার হুমকি দিয়েছেন। কর্মসূচিতে অংশ নেওয়া হাদির ভাই শরীফ ওমর বিন হাদি বলেন, সরকারের অবস্থা দেখে বোঝা যায় বিচার নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। ওসমান হাদির বিচারের দাবি এখন বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি। আমরা রাজপথে নেমেছি, বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আমরা কিন্তু আরও কঠিন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। রাষ্ট্রের পরিস্থিতি খারাপ হওয়ার আগেই বলে দিতে চাই, আমাদের বাধ্য করবেন না ক্যান্টনমেন্ট বা যমুনা ঘেরাও করতে। তাহলে কি সেনা ক্যান্টনমেন্ট ঘেরাও হতে যাচ্ছে? সে প্রশ্নটি উঠবে। ওসমান হাদি জুলাই গণ অভ্যুত্থানের মুখ। তিনি গত বছর আগস্টে ইনকিলাব মঞ্চে গঠন করেন এবং ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি ছিলেন। অনেকদিন ধরে তিনি গণসংযোগ করে আসছিলেন। গত 12ই ডিসেম্বর জুমার নামাজের কিছুক্ষণ পর রাজধানীর পুরনো পল্টনে কালভার্ট রোডের রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করা হয়। তাকে মাথায় গুলি করার পর আততায়ীরা মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে 18ই ডিসেম্বর তার মৃত্যু হয়। গত শনিবার মানিক মিয়া এভিনিউতে লাখো মানুষের অংশগ্রহণে তার জানাজা হয়। এরপর তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবি নজরুল ইসলামের সমাধিস্থলের পাশেই দাফন করা হয়।
ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইনকিলাব মঞ্চ। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ তারা শাহবাগ মোড় অবস্থান করেন। অবরোধে অংশ নেওয়া ব্যক্তিরা আপোষ না বিপ্লব, বিপ্লব বিপ্লব, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ, এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, যে হাদি জনতার সেই হাদি মরে না, বাংলাদেশের আজাদি উসমান হাদি, সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ ইত্যাদি স্লোগান দিয়ে মুখরিত করে ওঠে পুরো শাহবাগ সহ পুরো এলাকা। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, মনোনয়নপত্র সংগ্রহে বৈচিত্র্য দেখালেন জামাত ইসলামীর সংসদ সদস্য প্রার্থী জনাব শিশির মনির। প্রিয় দর্শক, আমরা সাধারণত মনোনয়ন ফর্ম সংগ্রহ করার সময় আমরা দেখতে পাই দলের উচ্চ পর্যায়ের নেতাকর্মী কিংবা স্থানীয় প্রভাবশালী লোকদেরকে নিয়ে আমরা বিভিন্ন পার্টি কিংবা বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ করতে দেখা যায়। এবার আমরা যে ঘটনাটি দেখলাম সেটি খুবই ব্যতিক্রমী। এর কারণটি হচ্ছে জামাত ইসলামের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শিশির মনির, তিনি সুনামগঞ্জ 2 আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং তিনি মনোনয়নপত্র সংগ্রহ করার সময় আমরা যে বিষয়টি লক্ষ্য করতে পেরেছি, তিনি উচ্চবিত্ত কিংবা প্রভাবশালী কোনো ব্যক্তি দ্বারা তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেননি এবং মনোনয়নপত্র সংগ্রহের সময় তিনি নিজে সশরীরে উপস্থিত থেকে তার সাথে ছিলেন কৃষক, বীর মুক্তিযোদ্ধা, আলেম, পুরোহিত, রাজনৈতিক শিক্ষক এবং শারীরিক প্রতিবন্ধী ও 2 ধর্মের 2 জন নারী প্রতিনিধি। মনোনয়নপত্র সংগ্রহ করে বলেন, এই বৈচিত্র্য, এই ঐক্য ধরে রাখতে হবে। বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে নিয়ে আজ শুক্রবার দুপুরে এভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন সুনামগঞ্জ 2 আসনের দিরাই শিল্পা জামাত ইসলামের প্রার্থী মোহাম্মদ শিশির মনির। তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সেক্রেটারি জেনারেল ছিলেন। নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সঞ্জীব সরকারের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহের পর শিশির মনির সাংবাদিকদের বলেন, আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন দিরাই শিল্পা গড়তে চাই, দিরাই শালপা গড়তে চাই, যেখানে সবাই যার যার প্রাপ্য সম্মান মর্যাদা পাবেন। আমরা সবাই দিরাই ও শালপায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক। সবার অংশগ্রহণের একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা আমরা বিশ্বাস করি। নির্বাচনের শেষ দিন পর্যন্ত আমরা নির্বাচনের আচরণবিধি মেনে চলব। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে শিশির মনির বলেন, প্রশাসন যাতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য সর্বদা সচেষ্ট থাকেন, কারো মনে যেন কোনো ভয় বিভীতি না থাকে। নির্বাচনের সেই পরিবেশ প্রশাসনকে সৃষ্টি করতে হবে, সবাই যেন উৎসবের আমেজের ভোট দিতে যায় এবং ভোট দিতে পারে। মনোনয়নপত্র সংগ্রহের সময় শিশির মনিরের সঙ্গে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক ফুলিন বিহারী দাস এবং বীর মুক্তিযোদ্ধা পাণ্ডব দাস চন্দ্র দাস এবং দিরাই উপজেলা জামাতের আমির আব্দুল কুদ্দুস, পুরোহিত আশিস চক্রবর্তী, কৃষক সুশান্ত বিশ্বাস এবং রাবেয়া মুনির এবং সুষমা পাল এবং শারীরিক প্রতিবন্ধী সমরাজ মিয়া প্রমুখ। সুনামগঞ্জ 2 আসনে এবার বিএনপি মনোনীত প্রার্থী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন, তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং নাসির উদ্দিন এখানে 5 বার জাতীয় সংসদ নির্বাচনে এবং 2 বার উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়েছেন। অন্যদিকে শিশির মনির এখানে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দীর্ঘ ১.৫ যুগ পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে গেলেন দীর্ঘ ১৭ বছর যাবৎ নির্বাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আজ জুমার নামাজের পর তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে যান এবং সেখানে তিনি আবেগে ভেঙে পড়েন, অর্থাৎ তিনি সেখানে অজরে কান্না করতে দেখা গিয়েছে। দর্শক, এ বিষয়ে দৈনিক প্রথম আলো যে নিউজটি করেছে সেটি আপনাদের সামনে আমি হুবহু তুলে ধরছি। ১.৫ যুগ পর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির সামনে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জল ভরা চোখে বাবার জন্য মোনাজাত করলেন তিনি। লন্ডনের ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর আজ শুক্রবার বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে যান তারেক রহমান। বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তিনি দলের প্রতিষ্ঠাতার প্রতি ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর দোয়া ও মোনাজাত করেন। প্রথমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। পরে বাবার কবরের সামনে দাঁড়িয়ে দুহাত তুলে মোনাজাত করেন তারেক রহমান। তিনি কিছুক্ষণ একা নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তাকে চোখ মুছতে দেখা যায়। ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তখন তারেক রহমানের বয়স ১৬ বছর। আওয়ামী লীগের শাসনামলে ২০২৫ সালে নির্বাসনে থাকাকালে ছোট ভাই আরফাত রহমান কোকোকেও হারান তারেক রহমান। মায়ের পাশাপাশি তার ২ ভাই ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর গ্রেপ্তার হয়েছিলেন এবং ২০০৮ সালে মুক্তি পাওয়ার পর তারেক রহমান যুক্তরাজ্য এবং আরফাত রহমান মালয়েশিয়ায় গিয়েছিলেন। প্রিয় দর্শক, গত ছাত্র গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ১৫ মাস পর গতকাল তারেক রহমান দেশে ফেরেন। তখন তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা সুস্থ হয়ে হাসপাতালে শয্যাশয়ী। গতকাল ফেরার পর লাখ লাখ বিএনপি সমর্থকদের সমাগমের মধ্যে পূর্বাঞ্চলে জুলাই এক্সপ্রেসওয়েতে সংবর্ধনা নেন দলটির ভবিষ্যতের কাণ্ডারি তারেক রহমান। সেখানে তিনি যান এবং বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে মাকে দেখতে। এরপর রাত কাটান গুলশানে তার জন্য তৈরি করা বাড়িতে। গতকালের মতো কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বুলেট প্রুফ বাসে আজ দুপুরের পর গুলশানের বাড়ি থেকে বেরিয়ে জিয়া উদ্যানে রওনা হন তারেক রহমান। তার কর্মসূচিকে ঘিরে আজও ছিল নেতাকর্মীদের ভিড়। তারেক রহমান ও বাসের ভেতরে দাঁড়িয়ে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জবাব দেন। বিকেল 4:30টার দিকে বাস থেকে নেমে হেঁটে বাবার কবরে যান। এ সময় নেতাকর্মীদের সামাল দিতে নিরাপত্তা বাহিনীকে বেশ বেগ পেতে হয়। সেখানে 10 মিনিটের মতো ছিলেন তারেক রহমান। এরপর তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে রওনা হন। আগামীকাল তারেক রহমান ভোটার হওয়ার প্রক্রিয়া সারতে আগারগাঁও নির্বাচন ভবনে যাবেন। পরে তার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের কথা রয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে। নির্বাচনের আগে তারেক রহমান ফেরার বিএনপি নেতাকর্মীরা বেশ উজ্জীবিত। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নতুন কমিটি গঠিত হয়েছে। নেতৃত্বে রয়েছে নুরুল ইসলাম ও সিবগাতুল্লাহ। প্রিয় দর্শক, গত 26শে ডিসেম্বর 2025 তারিখে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সারা বাংলাদেশ থেকে ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা তাদের ভোটের মাধ্যমে জয়যুক্ত করেন। আগামী 2026 সাল পুরো ছাত্র শিবির তাদের নেতৃত্বেই
সংগঠিত হবে। জামাত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। 2026 সালের জন্য গঠিত এই কমিটিতে সভাপতি হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম আর সেক্রেটারি জেনারেল হয়েছেন সিবগাতুল্লাহ। আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করেছেন ছাত্র শিবিরের সদস্যরা। বিকেলে সংগঠনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সভাপতি এবং সেক্রেটারি জেনারেলের নাম ঘোষণা করা হয়। ছাত্র শিবিরের ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়, আলহামদুলিল্লাহ 2026 সালের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন এবং সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। আল্লাহ তাআলার দ্বীনের সুমহান দায়িত্ব পালনের সহায় হন। শিবিরের সভাপতির দায়িত্ব পাওয়া নুরুল ইসলাম চলতি বর্ষে 2025 সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে উদ্যোক্তা অর্থনীতিতে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করছেন। এর আগে তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং 2014 এবং 2015 শিক্ষাবর্ষে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। আর সেক্রেটারি জেনারেল দায়িত্ব পাওয়ার সিবগাতুল্লাহ চলতি বছরে ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের স্নাতকোত্তর করেছেন। তার আগে একই বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ এবং গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতক এবং স্নাতকোত্তর করেছেন সিবগাতুল্লাহ। তিনি 2013 এবং 2014 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। শিবিরের কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বে সিবগাতুল্লাহ উঠে আসার মধ্য দিয়ে দীর্ঘ 16 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির কোনো শিক্ষার্থী সাংগঠনিকটির এ পর্যায়ে দায়িত্ব পেলেন। সর্বশেষ 2009 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ শিবিরের শীর্ষ নেতৃত্বে স্থান পেয়েছিলেন। সেবার ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র শিশির মোহাম্মদ মুনির এবং সংগঠনের অভ্যন্তরীণ নানা কারণে এরপর এই বিশ্ববিদ্যালয়ের কেউ আর ছাত্র শিবিরের শীর্ষ নেতৃত্বে জায়গা পায়নি। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, 3টি শর্ত মানলে যে কোনো দল জামাত ইসলামের সঙ্গে সমঝোতা করতে পারে। এবার এই ধরনের বক্তব্য দিয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। প্রিয় দর্শক, সারা বাংলাদেশে যখন এনসিপির সাথে জামাত ইসলামীর সমঝোতা করে নির্বাচনের বিষয়টি সামনে এসেছে, এনসিপিকে 30টি আসন সমঝোতার মাধ্যমে দিয়েছে জামাত ইসলাম এবং প্রত্যেকটি সংসদ সদস্য প্রার্থীকে প্রায় 1.5 কোটি টাকা করে নির্বাচন করার জন্য দেওয়া হয়েছে জামাত ইসলামের পক্ষ থেকে। সেই টাকাগুলি নিয়েই মূলত এনসিপি জামাত ইসলামের সঙ্গে সমঝোতা করেছেন। ঠিক সেই মুহূর্তে যখন এনসিপিকে নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে তিনি এই বক্তব্যটি দিয়েছেন। প্রিয় দর্শক, তিনি এই বক্তব্যে কি তুলে ধরেছেন আজকে আমি সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। তিনি বলেছেন শুধু 3টি শর্ত মানলেই যে কেউই জামাত ইসলামের সঙ্গে যুক্ত হতে পারবে। তার শর্তগুলো কি সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। 3 শর্ত মানলে যে কোনো দল জামাত ইসলামের সঙ্গে সমঝোতা করতে পারবে বলে মন্তব্য করেন দলটির আমির শফিকুর রহমান। তার ভাষ্য, শর্তগুলো হলো দুর্নীতি করবেন না, দুর্নীতিবাজকে প্রশ্রয় দেবেন না, সমাজের সর্বস্তরে সবার জন্য সমান বিচার নিশ্চিত করা হবে, কোনো রাজনীতিবিদ বিচারের হস্তক্ষেপ করতে পারবেন না, সংস্কারের সব সুপারিশ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিতে হবে। আজ শুক্রবার 26শে ডিসেম্বর দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জামাতের ছাত্র শিবির সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। ছাত্র শিবির সম্পর্কে জামাতের আমির বলেন, এটি শিবির
এখন থেকে শুধু একটি সাধারণ ছাত্র সংগঠন নয়, 24-এর বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশের ছাত্র সমাজ ভালোবাসা দিয়ে এই সংগঠনকে গ্রহণ করেছে। তাদের ম্যান্ডেট দিয়ে যে আজ ছাত্র শিবিরকে ছাত্র সমাজের অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে। গত 54 বছরে ছাত্রদের হাত থেকে কলম কেড়ে নেওয়া হয়েছিল বলে মন্তব্য করেন শফিকুর রহমান। বলেন, কোমলমতি ছাত্রদের বিভ্রান্ত করে তাদের হাতে কলম তুলে নেওয়া হয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলো মিনি ক্যান্টনমেন্ট পরিণত করেছিল। মেয়েদের ইজ্জত, ছাত্রদের জীবন এবং কেরিয়ারের কোনো নিশ্চয়তা ছিল না। সেই কালো অধ্যায় বিদায় দিতে শুরু হয়েছে, কিন্তু কালো ছায়া এখনো জাতির উপর থেকে যায়নি। এই কালো ছায়া খতম না করার পর্যন্ত ছাত্র শিবিরের লড়াই অব্যাহত থাকবে। দেশ নিয়ে একটি নতুন সম্ভাবনা দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, সামনের জাতিকে ঐক্যবদ্ধ করতে করে এগিয়ে নিয়ে যেতে হবে। তবে ঠিক এই সময়ের মধ্যে অগ্রযাত্রা রুখে দেওয়ার জন্য একটি ষড়যন্ত্র দেখা যাচ্ছে। শিবির তথা অধিপত্যবাদীদের ইসলামী জনতার এই সংগ্রামকে সন্ত্রাস নিয়ে আর ঠেকাতে না পেরে এখন মিথ্যাচার অপপ্রচারের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করে আবারও পেছনে ঠেলে দিতে চায়। কিন্তু জাতি কোনো মিথ্যাচার কখনো বিশ্বাস করবে না। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।